আসসালামু আলাইকুম। মাস্টার্সের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। অনেক দিন পরে তোমাদের সাথে ক্লাসেস নেয়া বা আলোচনায় আসা। আমরা মাঝে কিছুদিন একটু স্বস্তিতে ছিলাম সবাই, আবার সেই ভীতি, আবার সেই ভয়। তো এই ভয়কে জয় করে আমাদের কাজ চালিয়ে যেতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। তো তোমাদের সাথে এবার আমার কোর্স হলো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। এই কোর্সটি মূলত থিওরিটিক্যাল। এই নামের সাথে মিল রেখে তোমাদের আরেকটি কোর্স আছে, সেটা হলো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। সেখানে তোমরা থিওরির সাথে ম্যাথও পাবে। তো এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এই কোর্সটি তোমরা ম্যানেজমেন্টের সাথে কিছুটা মিল পাবে। ম্যানেজমেন্ট থেকে এখানে পার্থক্য হলো যে ওখানে তোমার ব্যবস্থাপনা কাজ কী বা ব্যবস্থাপনা কী সেটা আমরা দেখেছি, যে ব্যবস্থাপনার কাজ হলো অন্যকে দিয়ে কৌশলে কাজ করিয়ে নেয়া। আর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এই কোর্সে হলো তোমার দীর্ঘমেয়াদী উদ্দেশ্য অর্জন কিংবা নতুন নতুন সমস্যা যখন একটা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আসে, কিংবা কঠিন যদি কোনো সমস্যা থাকে, দীর্ঘমেয়াদী উদ্দেশ্য কিংবা উদ্ভূত পরিস্থিতি সমস্যা সমাধানের জন্য যে ব্যবস্থাপনার দরকার হয়, সেটা হলো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বা কৌশলগত ব্যবস্থাপনা। তো এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এটা শুরুর আগে আমরা দেখে নিই যে আমরা আজকে কী দেখব, কী পড়ব বা কী আলোচনা করব। প্রথমে আমরা দেখব কৌশলগত ব্যবস্থাপনা কী, তার আগে দেখব কৌশল কী, ব্যবস্থাপনা কী, এবং কৌশলগত ব্যবস্থাপনা বলতে আমরা কী বুঝি। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের বৈশিষ্ট্য দেখব, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের উদ্দেশ্য সমূহ, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের কার্যাবলী এবং কৌশলগত ব্যবস্থাপনার মৌলিক উপাদানসমূহ কী কী। তো কৌশল কী সেটা আমরা একটু দেখি। কৌশল শব্দটি এটা গ্রিক শব্দ স্ট্র্যাটেজিয়া থেকে, ইংরেজি স্ট্র্যাটেজি শব্দ থেকে উৎপত্তি হয়েছে, যার বাংলা অর্থ হলো যুদ্ধে জেতার কৌশল। যে স্ট্র্যাটেজিয়া গ্রিক শব্দ, যেখান থেকে ইংরেজি শব্দ স্ট্র্যাটেজি শব্দের উৎপত্তি হয়েছে, আর এই স্ট্র্যাটেজি শব্দের অর্থ হলো যুদ্ধে জেতার কৌশল। তো যুদ্ধে জেতার কৌশল এটাকে আমরা আরেকভাবে পাই যে এই স্ট্র্যাটেজি শব্দের উৎপত্তি, এই শব্দদ্বয়ের অর্থ হলো দ্য আর্ট অফ সায়েন্স অফ বিং এ জেনারেল। যে স্ট্র্যাটেজি আমরা বললাম যে গ্রিক শব্দ স্ট্র্যাটেজিয়া থেকে স্ট্র্যাটেজি শব্দের উৎপত্তি হয়েছে, আর এর অর্থ হলো যে দি আর্ট অর সায়েন্স অফ বিং এ জেনারেল, মানে হলো সেনাবাহিনীর জেনারেল হওয়ার কৌশল বা কলা বা বিজ্ঞান। যেটা আমরা বললাম যে স্ট্র্যাটেজি শব্দ হলো যুদ্ধে জেতার কৌশল। তো আজকে বর্তমানে বিশ্বে বৃহদায়তের প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় টিকে থাকার জন্য
বিজয় অর্জনের জন্য দীর্ঘমেয়াদে যে করণীয় নির্ধারণ ও তা বাস্তবায়নে কৌশল অবলম্বন করে তাকে স্ট্র্যাটেজি বলে। তাহলে আমরা দেখলাম যে গ্রিক শব্দ স্ট্র্যাটেজিয়া থেকে ইংরেজি স্ট্র্যাটেজি শব্দের উৎপত্তি, যেটা হলো যার বাংলা অর্থ হলো যুদ্ধে জেতার কৌশল। যুদ্ধে যেরকম জেতার জন্য কিছু কৌশল অবলম্বন করা হয়, সেরকম বর্তমান বিশ্বে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিজয় অর্জনের জন্য দীর্ঘমেয়াদে যে করণীয় নির্ধারণ এবং তা বাস্তবায়নের জন্য কৌশল অবলম্বন করে তাকে স্ট্র্যাটেজি বলে। আর ম্যানেজমেন্ট শব্দটি ল্যাটিন শব্দ ম্যানেজারি শব্দ হতে ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের উৎপত্তি হয়েছে, যার বাংলা শব্দ হলো ব্যবস্থাপনা, মানে কোনো উদ্দেশ্য অর্জনের জন্য মানুষের দ্বারা কাজ করিয়ে নেয়া। তাহলে দেখো যে কৌশলগত ব্যবস্থাপনা হলো যে এটি এমন একটি প্রক্রিয়া, কৌশলগত ব্যবস্থাপনা এমন একটি প্রক্রিয়া যেখানে মানুষকে কৌশলগতভাবে কাজে লাগিয়ে সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জন করা হয়। কৌশলগতভাবে মানুষকে কাজে লাগিয়ে সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জন করা হয়। একজন মনীষী সংজ্ঞা দিয়েছেন এল বায়ার্স, LW অ্যান্ড শেকার জাহরা বলেন যে কৌশলগত ব্যবস্থাপনা হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো প্রতিষ্ঠানের উচ্চপদস্থ ব্যবস্থাপকগণ কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য কার্যকরীভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও ফলাফল বাস্তবায়ন করে এবং মূল্যায়ন প্রক্রিয়া চলমান রাখে। কি বলেছেন উনি, যে কৌশলগত ব্যবস্থাপনা হলো একটা প্রক্রিয়া, এমন একটা প্রসেস যেখানে প্রতিষ্ঠানের উচ্চপদস্থ ব্যবস্থাপকগণ কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য কার্যকরীভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করে এবং ফলাফল বাস্তবায়ন করে এবং মূল্যায়ন প্রক্রিয়া চলমান রাখে। তাহলে আমরা দেখি যে ওনার সংজ্ঞা থেকে কৌশলগত ব্যবস্থাপনা হলো যে একটা প্রক্রিয়া যেখানে প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এই প্ল্যানটা করে, যেটা দীর্ঘমেয়াদী উদ্দেশ্য অর্জনের জন্য কিংবা যে উদ্দেশ্যটা অর্জন করা একটু কঠিন, সেই প্ল্যানটা প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা করেন এবং তারা সেই পরিকল্পনা প্রণয়ন করেন এবং ফলাফল বাস্তবায়ন করেন ও মূল্যায়ন প্রক্রিয়া চলমান রাখে। ফলাফল বাস্তবায়ন করে এবং মূল্যায়ন প্রক্রিয়া চলমান। মূল্যায়ন প্রক্রিয়া কি, যে তারা যে কৌশল অবলম্বন করেছে সেটা কতখানি বাস্তবায়ন হলো, তার রেজাল্ট কি সেটা তারা মূল্যায়ন করে এবং এই মূল্যায়ন প্রক্রিয়াটা তোমার ইভালুয়েশন প্রসেসটা চলমান থাকে। আমরা ইংরেজিতে একটা দিতে পারি, ডেভিড অ্যান্ড ডেভিডের বই থেকে নিয়েছি এইটা সংজ্ঞাটা। তো তোমরা এখানে ডেভিড অ্যান্ড ডেভিডের দিয়ে এই মনীষীর উক্তিটা দিতে পারো যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ফর্মুলেটিং, ইমপ্লিমেন্টিং অ্যান্ড ইভালুয়েটিং ক্রস ফাংশনাল ডিসিশন দ্যাট এনেবল অ্যান অর্গানাইজেশন টু অ্যাচিভ ইটস অবজেক্টিভ। আসলে এই তোমার এই কোর্সটা তুমি অনেক আলোচনা করতে পারো, যেই টপিকস তুমি বুঝো সেই টপিক্সে কিন্তু বুঝলে অনেক লেখা যায়, অনেক বলা যায়। এই সংজ্ঞাটাকেই তুমি যদি ব্যাখ্যা করো তাহলে কিন্তু তুমি 2-3 পাতা 4 পাতা লিখে ফেলতে পারো। এখানে বলা হয়েছে যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট হলো আর্ট অ্যান্ড সায়েন্স অফ ফর্মুলেটিং, ইমপ্লিমেন্টিং অ্যান্ড ইভালুয়েটিং ক্রস ফাংশনাল ডিসিশন। এখানে ফর্মুলেট মানে গঠন করা, ইমপ্লিমেন্ট বাস্তবায়ন করা এবং ইভালুয়েট হলো মূল্যায়ন করা, এগুলো তোমরা জানো। ক্রস ফাংশনাল ডিসিশন ফর্মুলেট করা, বাস্তবায়ন করা এবং মূল্যায়ন করা, দ্যাট এনাবেলস অ্যান অর্গানাইজেশন টু অ্যাচিভ ইটস অবজেক্টিভ, যাতে করে প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করতে পারে, তার উদ্দেশ্য অর্জন করতে পারে।
করতে সমর্থ হয়। তাহলে ক্রস ফাংশনাল কি? ক্রস ফাংশনাল হলো যে অনেক প্ল্যান থেকে একত্রিত করে যখন একটি প্ল্যান করে যে ডিসিশন নেওয়া হয়, ক্রস ফাংশনাল ডিসিশন, যেখানে অনেকগুলো প্ল্যান থাকবে এবং সেই প্ল্যান থেকে একত্রিত করে একটা প্ল্যান করার জন্য যে ডিসিশন নেয় সেটাই হলো ক্রস ফাংশনাল ডিসিশন। The strategic management can be defined as the art and science of formulating, implementing and evaluating cross-functional decision, যেখানে অনেকগুলো প্ল্যান থাকবে, সেই প্ল্যান থেকে একত্রিত করে যখন একটি প্ল্যান করার যে ডিসিশন হয়, যে অনেকগুলো প্ল্যান থাকে সেইখান থেকে একত্রিত করে যখন একটা প্ল্যানের জন্য যে ডিসিশন হয় সেটাই হলো ক্রস ফাংশনাল ডিসিশন। এই ক্রস ফাংশনাল ডিসিশনের গঠন, বাস্তবায়ন এবং ইভালুয়েট করার যে আর্ট এবং সায়েন্স, কলা এবং বিজ্ঞান, যাতে করে একটা প্রতিষ্ঠান তার উদ্দেশ্য অর্জন করতে সমর্থ হয়। তার মানে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট হলো এমন একটা প্রক্রিয়া যেখানে প্রতিষ্ঠানের উচ্চপদস্থ ব্যবস্থাপকগণ কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য কার্যকরীভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করে, ফলাফল বাস্তবায়ন করে এবং মূল্যায়ন প্রক্রিয়া চলমান রাখে। তাকেই আমরা কৌশলগত ব্যবস্থাপনা বলবো। তো তোমরা পরীক্ষায় আসলে আমি যে যতগুলো দিয়েছি, সংজ্ঞা দিয়েছি, ততগুলো কিন্তু দিতে হবে না। তোমার নাম্বারের দিকে খেয়াল রেখে তোমরা লিখবে। যদি তোমার 2 থাকে বা 3 থাকে তাহলে তুমি সে 2 থাকলে একটু একটা সংজ্ঞা তুমি নিজের মতো করে দিবে। তারপরে একজনের দিবে, মনীষীর উক্তি দিবে। তারপরে তুমি একটা উপসংহার দিবে। আর যদি 3 থাকে বা 4 থাকে সে তার থেকে মধ্যে তুমি আরেকটু বাড়িয়ে লিখবে। তো আমাদের আলোচনার জন্য অনেক কিছুই বলতে হয়। তার মানে আমরা দেখছি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটা প্রতিষ্ঠান তার লক্ষ্য ও দীর্ঘমেয়াদী উদ্দেশ্য নির্ধারণ এবং তা বাস্তবায়নের জন্য ব্যাপক কলা কৌশল প্রণয়নকে কৌশলগত ব্যবস্থাপনা আমরা বলবো। এবার আসো আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের বৈশিষ্ট্য কী সেটা একটু দেখি। আমরা বলেছি যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেগুলো তার জন্য স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট করা হয়। তারপরে এটা হলো একটা সমন্বিত পরিকল্পনা, অনেকগুলো প্ল্যান থাকে, সেই প্ল্যান থেকেগুলোকে একত্রিত করে আমরা যখন একটা ডিসিশন নেব, সেই ডিসিশন ডিসিশন নেওয়ার পরে সেই প্ল্যানটাকে আমরা গঠন করব, তারপরে বাস্তবায়ন করব এবং ফাইনালি মূল্যায়ন করব। তো এটা হলো একটা সমন্বিত পরিকল্পনা। আরেকটা কথা বলি যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট থেকে পার্থক্য হলো এটাই যে এখানে উচ্চপদস্থ কর্মকর্তারা এই প্ল্যানটা করবে বা এই ব্যবস্থাপনার কাজে জড়িত থাকে। তারপরে এখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে। তারপরে এটা একটা সমন্বিত পরিকল্পনা, স্বতন্ত্র প্রোগ্রাম। কারণ যখন কোনো প্ল্যান করা হয় তখন দীর্ঘমেয়াদী যেটা, সেখানে প্রতিষ্ঠানের অনেক কিছু চিন্তা ভাবনা করেই করতে হয়। তখন এই পরিকল্পনাগুলোকে আলাদা করে বা স্পেশাল করে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসা হয়। তারপরে আমরা বললাম যে সমন্বিত পরিকল্পনা এটা হয়। তারপরে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলাদা পরিকল্পনা থাকবে, তবে সব বিভাগের পরিকল্পনা প্রতিষ্ঠানের সার্বিক পরিকল্পনার সাথে সমন্বয় সাধন করে প্রণয়ন করতে হবে। তারপরে আসো স্বতন্ত্র প্রোগ্রাম বা ডিফারেন্ট প্রোগ্রাম। এটি স্থায়ী ও স্বতন্ত্র, যা শুধুমাত্র বৃহদায়তন প্রতিষ্ঠানের জন্য করা হয়ে থাকে। কৌশলগত ব্যবস্থাপনা সার্বিক ও সমন্বিত হলে স্বাতন্ত্র্য
টা বৈশিষ্ট্য বিদ্যমান থাকে এবং এটি শুধুমাত্র বৃহদায়তন প্রতিষ্ঠানের জন্য করা হয়ে থাকে। কার্যকরী পরিকল্পনা কৌশলগত ব্যবস্থাপনার ক্ষেত্রে পরিকল্পনা হয়ে থাকে দীর্ঘমেয়াদী এবং সমন্বিত, তাই এর কার্যকারিতা বেশি থাকে। পরিকল্পনার নীতি নির্ধারক পারিপার্শ্বিক বিবেচনা করা, এখানে পারিপার্শ্বিক অনেক কিছুই বিবেচনা করতে হয়, যেমন ধরো যে প্রতিষ্ঠানের শক্তি আর সামর্থ্য কী, তারপরে তোমার তার হুমকি কী আছে, তার থ্রেট কী আছে, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো পারিপার্শ্বিক বিষয়গুলো বিবেচনা করতে হয়। বিকল্প নির্ধারণ তোমার আরেকটা বৈশিষ্ট্য হলো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের যে বিকল্প নির্ধারণ করে রাখা, কারণ প্রতিষ্ঠান তার পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অনেক সময় তার লক্ষ্য অর্জন করতে সমর্থ হয় না, তখন প্রতিষ্ঠানের বিকল্প পরিকল্পনা থাকতে হবে। তো যাতে করে পূর্ব নির্ধারিত পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে যদি সমস্যা দেখা দেয়, তখন যাতে খুব দ্রুতই বিকল্প পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, সেজন্য আগে থেকেই বিকল্প নির্ধারণ করে রাখতে হবে। বৈচিত্র্য বা ডাইভার্সিফিকেশন তোমার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বা কৌশলগত ব্যবস্থাপনার ক্ষেত্রে তোমার বৈচিত্র্য থাকতে হবে, যাতে করে, যেহেতু আমরা বলেছি যে এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সমন্বিত পরিকল্পনা, তো এখানে বৈচিত্র্য রাখতে হবে, নয়তো যারা পরিকল্পনা বাস্তবায়ন করবে তারা যাতে একঘেয়ে না হয়, কারণ এটা একটা লং টার্ম প্ল্যানিং, শর্ট টার্ম প্ল্যানিংও আছে, তবে লং টার্ম প্ল্যানিং যেহেতু এটা, সেহেতু এখানে বৈচিত্র্য থাকতে হবে, যাতে করে যারা বাস্তবায়ন করে তারা যাতে একঘেয়ে না হয়ে যায় বা একঘেয়েমি তাদের না পেয়ে বসে, তারা যাতে ভালোভাবে সুন্দরভাবে তাদের কাজটি করতে পারে এবং তাদের উদ্দেশ্য অর্জন করতে পারে। সেজন্য অবশ্যই পরিকল্পনা প্রণয়নের সময় এটি খেয়াল রাখতে হবে যাতে পরিকল্পনা প্রণয়ন বৈচিত্র্যপূর্ণ হয়। প্রতিকূল আক্রমণের সম্ভাবনা, আমরা যেটা বললাম যে পারিপার্শ্বিক বিবেচনায় রেখে এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের কাজ করতে হয়। যে প্রতিকূল আক্রমণ, কারণ প্রতিযোগী প্রতিপক্ষকে আক্রমণ করে দুর্বল করে দেওয়ার যে সক্ষমতা, এটা থাকতে হবে, কারণ ব্যবসায়িক জগতে প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন প্রতিযোগীর সৃষ্টি হবে, প্রতিযোগীরা আসবে, তাদের আক্রমণের সম্ভাবনা কতটুকুন আছে বা তারা আক্রমণ কতটুকুন করতে পারবে, এগুলো আগে থেকেই ধারণা রেখে পরিকল্পনা করতে হবে। শক্তি ও দুর্বলতা, তারপর হলো সুযোগ ও হুমকি এবং অভ্যন্তরীণ যোগাযোগ। শক্তি ও দুর্বলতা এগুলো আমরা শর্ট অ্যানালিসিসে যখন যাব তখন আরও ডিটেলস পড়ব। তারপর এখানে বলে রাখি যে প্রতিটি প্রতিষ্ঠানেরই কিছু শক্তি আছে, কিছু দুর্বলতা আছে। যেমন ধরো একটা প্রতিষ্ঠানের শক্তি হতে পারে যে তার সুনাম, তারপরে তার পর্যাপ্ত মূলধন, আবার দুর্বলতা হতে পারে যে শ্রমিক অসন্তোষ, কিংবা একটা প্রতিষ্ঠানের যেইগুলো তোমার শক্তি, সেই বিষয়গুলো আবার আরেকটা প্রতিষ্ঠানের দুর্বলতা হতে পারে। তো এই বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে, প্রতিটা প্রতিষ্ঠানকেই তার আইডেন্টিফাই করতে হবে ওই প্রতিষ্ঠানের শক্তিসমূহ কী এবং দুর্বলতাসমূহ কী, তার কি কি সুযোগ আছে, তার কি কি হুমকি আছে, এইগুলো যদি আইডেন্টিফাই করা যায় তাহলে পরিকল্পনা প্রণয়ন সহজ হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে এটা দেখো, ভালো ভালো কিছু প্রতিষ্ঠানের কথা আমরা বলি আমাদের দেশেরই, ধরো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কিংবা স্কয়ার ফার্মাসিউটিক্যালস। তো এদের স্কয়ার ফার্মাসিউটিক্যালস বা স্কয়ারের যা আরও আছে প্রতিষ্ঠান আছে, তো তাদের মেইনলি প্রথমই ছিল যে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি।
তারপরে তাদের কনজিউমার ফুড অ্যান্ড বেভারেজ এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, স্কয়ার টেক্সটাইলস আছে। তো এদের মানে হলো তোমার শক্তি হলো যে শ্রমিক সন্তুষ্টি, মূলধনের পর্যাপ্ততা, তারপরে তাদের সুনাম। তো এগুলো তাদের শক্তিসমূহ। তারা এই শক্তিসমূহকে কাজে লাগিয়ে তারা দীর্ঘমেয়াদী অনেক পরিকল্পনা করতে পারে। যেমন ধরো যে স্কয়ার আফ্রিকার দেশগুলোতে করে ওষুধ রপ্তানি করে, স্কয়ার ফার্মাসিউটিক্যালস। তো এখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাদের ওষুধগুলো ওইখানেই তোমার উৎপাদন করবে। যেমনটি আমাদের দেশে বাইরের দেশগুলো ইন্ডাস্ট্রি করে, এবং এই সুবিধাটা আমাদের দেশের সরকার দিয়ে থাকে। যেমন এক্সপোর্ট প্রসেসিং জোনে, ইপিজেড এরিয়াতে তাদেরকে দিয়ে থাকে ওয়ান স্টপ সার্ভিসিংয়ের মাধ্যমে এবং আদার ফ্যাসিলিটিসের মাধ্যমে বাইরের দেশগুলো তাদের এখানে আমাদের দেশে ইন্ডাস্ট্রি করে থাকে। তো এই যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি, তার এই যে সুনাম, ভোক্তাদের তাদের প্রোডাক্টের প্রতি ভোক্তাদের যে আস্থা, এই আস্থা বিশ্বাস এগুলো হলো তার শক্তি। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এগুলো হলো শক্তি। এই শক্তিসমূহকে কাজে লাগিয়ে তারা এখন চিন্তা ভাবনা করছে না। তারা অলরেডি দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে তারা ফ্যাক্টরি করেছে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তৈরি করেছে, এবং সেখান থেকে তারা সরাসরি কী করবে, ওষুধ বা ড্রাগ তারা ওখানে সাপ্লাই দিব। তো আগে আমাদের দেশ থেকে ড্রাগসগুলো যেত, এখন ওখানেই ইন্ডাস্ট্রি করে সেখান থেকে যাবে। তার মানে তাদের কস্ট অনেক কম পড়ে গেলেও তাদের লাভের পরিমাণ বেশি হবে। তো এই যে ধরো নিজস্ব এরিয়া ফুলফিল করে যখন বাইরের দেশে চিন্তা করা, বাইরের রিজিয়ন চিন্তা করা, এটা কিন্তু স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের আওতায় পড়ে। এটা কিন্তু একটা বড় একটা উদাহরণ যে তুমি দেশের গণ্ডি পাড়িয়ে যখন বিদেশে তুমি করো, সেটা কিন্তু স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের আওতায় পড়ে। আর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট সেই সমস্ত ক্ষেত্রেই সেক্টরেই কাজ করে যেখানে তোমার যেমন ধরো যে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি, তারপরে আমরা বলতে পারি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি, যেখানে তোমার ফ্যাশন স্টাইল কিংবা প্রোডাক্টগুলো দ্রুত চেঞ্জ হয়। যেমন ধরো যে আগে নর্মাল জ্বরের জন্য দেয়া হতো তোমার সিম্পল প্যারাসিটামল, এখন জ্বরের সাথে যাতে মাথা ব্যথা দূর হয় কিংবা আরও দ্রুত যাতে কাজ করে সেরকম কিন্তু আরও অনেক ওষুধ আছে, নাপা এক্সট্যান্ড, তারপরে তোমার আরও নতুন নতুন যে সমস্ত মানে ওষুধ, এগুলোও কিন্তু মানে কিছু সেক্টর আছে যে এখানে তোমার প্রোডাক্ট দ্রুত চেঞ্জ করতে হয়, আগের নিয়ে বসে থাকলে হবে না। যেমন অটোমোবাইল ইন্ডাস্ট্রি, গাড়ির ব্যবসায় নতুন নতুন তোমার দেখবা যে স্টাইল চেঞ্জ হচ্ছে, মডেল চেঞ্জ হচ্ছে, তো এখন একটা মডেল আছে, আবার 2 মাস পরে, 6 মাস পরে, বছর পরে আরেকটা মডেল আসলো। তো পেছনের এই কিছু সেক্টর আছে যেখানে মডেল চেঞ্জ হয়। তোমার আমরা মোবাইল কোম্পানির ক্ষেত্রে বলতে পারি যে স্যামসাংয়ের 2 বছর আগে যেই মডেলগুলো ছিল এখন অনেক চেঞ্জ হয়েছে। তো কিছু সেক্টরে তাদের ফ্যাশন স্টাইল কিংবা মডেল দ্রুত চেঞ্জ হয়। তো ওই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোর জন্য কিন্তু এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট জরুরি, যে তুমি তোমার প্রোডাক্টের ভোক্তার চাহিদা অনুযায়ী কিংবা ভোক্তাকে তুমি প্রোডাক্টের সাথে পরিচিত করবে, সেই বিষয়গুলো তোমাকে ভোক্তার কাছে নিয়ে যেতে হবে। এটাই হলো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, তোমাকে অভ্যস্ত করতে হবে। যে আমরা বললাম যে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি কিংবা অটোমোবাইল কোম্পানি, এই সমস্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে তোমার মডেল দ্রুত চেঞ্জ হয়। এগুলোর ক্ষেত্রে যে ডিসিশন নিতে হয়
তড়িৎ ডিসিশন নিতে হয়। তো এইগুলোর ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট দরকার। তারপরে হলো তোমার অভ্যন্তরীণ যোগাযোগ, সুযোগ ও হুমকির ক্ষেত্রে আমরা বললাম যে ওরকমই, যে তার কিছু সুযোগ আছে, যেমন ধরো স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সুযোগ আছে যে সে বাইরে যে তার যে ক্যাপাসিটি আছে তারা সেখানে ফ্যাক্টরি করে তাদের প্রোডাক্টগুলো সেখানে সাপ্লাই দিতে পারে। এটা তো হুমকিও তাদের থাকতে পারে যে ওই দেশে যে খাপ খাইয়ে চলে, এটা তার জন্য হুমকি। তো হুমকিকে কিভাবে সুযোগে পরিণত করবে এটাই তোমার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট আলোচনা করে। অভ্যন্তরীণ যোগাযোগ তোমার ইস্যুদের মধ্যে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগ বিভিন্ন বিভাগের মধ্যে যখন ভালো থাকে, উন্নত থাকে, তখন দেখা যায় যে সেখানে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী হয় এবং এটা তোমার প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে অনেকাংশেই নির্ভর করে অভ্যন্তরীণ যোগাযোগ। উন্নত অভ্যন্তরীণ যোগাযোগ থাকলে তোমার প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য অর্জন করা সম্ভবপর হয়। এবার দেখি আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের উদ্দেশ্য কী। দেখবা যে এই বৈশিষ্ট্য যে কথাগুলো বলেছে সেখানে কিন্তু এই উদ্দেশ্যর এই পয়েন্টসগুলো অনেকগুলো চলে আসছে। তো যেগুলো চলে আসবে সেগুলো আর আমরা আলোচনা করব না। আমি আগেই বলেছি যে তোমরা পয়েন্টসগুলো মনে রাখবে এবং আমার এই আলোচনাগুলো একটু ভালো করে শুনো, মনোযোগ দিয়ে শুনলে তোমরা ওই পয়েন্টসের সাথেই লিখতে পারবে। আর বাংলা বইগুলো আমি দেখেছি পয়েন্টসের ভেতরে একঘেয়ে উত্তরগুলো মানে আলোচনা বা ব্যাখ্যা, যেগুলো আসলে পড়তে ভালো লাগে না। তোমরা সময় পেলে ডেভিডের বইটা যদি তোমরা একটু দেখো, ডেভিড অ্যান্ড ডেভিড আমাদের সেমিনারে আছে, অনেকগুলো কপি আছে, তোমরা দেখতে পারো অনেকেই। তো সেখানে বইটা ওই সহজ ইংরেজি, দুই একটা ওয়ার্ড হয়তো কঠিন, সেটা তোমরা ডিকশনারি থেকে দেখলেই বুঝতে পারবে। তো সব লাইন আসলে পড়তে হয় না, তুমি যদি কিছু লাইন পড়ো তাহলেই কিন্তু তুমি সেখান থেকে একটা ভালো আইডিয়া পাবে। আর এই যে আইডিয়াটা পেলে তোমার প্রশ্ন যেভাবেই আসুক তুমি কিন্তু লিখতে পারবে। তুমি শুধু পয়েন্টসটা মনে রেখে তোমার যেভাবেই আসুক তুমি লিখতে পারবে। তো চলো আমরা উদ্দেশ্যটা একটু দেখি। আমরা একটু এর আগে একটু দেখে নিই যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের উদ্দেশ্য হলো is to exploit and create new and different opportunities for tomorrow. Long range planning, in contrast, tries to optimize for tomorrow the trends of today. The key to exploit, the purpose of strategic management is to exploit and create new and different opportunities. এক্সপ্লয়েট হলো কাজে লাগানো, অ্যান্ড ক্রিয়েট সৃষ্টি করা, নিউ অ্যান্ড ডিফারেন্ট অপরচুনিটিস নতুন এবং বিভিন্ন ধরনের সুযোগ সৃষ্টি করা কিংবা সুযোগ কাজে লাগানো, ফর টুমোরো আগামীর জন্য, লং রেঞ্জ প্ল্যানিং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ইন কন্ট্রাস্ট ট্রাইজ টু অপটিমাইজ ফর টুমোরো দ্য ট্রেন্ডস অফ টুডে, মানে আজকের যে ট্রেন্ড সেটা আগামীর জন্য অপটিমাইজ করার চেষ্টাই হলো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। তার মানে তুমি আগামীতে কি হবে, 10 বছর পরে কি হবে সেগুলো তুমি যদি এখনই বুঝতে পারো, যেমন ধরো সেটাই হলো তোমার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। তুমি তোমার যে প্রতিযোগী তাদের থেকে তুমি একটু অনেক এগিয়ে থাকলে, যেমন আমরা শুনছি যে এখন মঙ্গল গ্রহে রিসোর্ট করবে, মঙ্গল গ্রহে হোটেল করবে, মঙ্গল গ্রহে তোমার ফ্ল্যাট বানাবে, মানুষ ঘুরতে যাবে। এটা অসম্ভব কিছু, হয়তো অসম্ভব কিছু মনে হবে না আর 10 বছর 20 বছর পরে গেলে। অ্যালান মাস্ক বলেছেন যে সে সেখানে হোটেল করতে চায়। হ্যাঁ,
তো এই যে এই বিষয়গুলো, এগুলো কিন্তু তোমার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের আওতায় পড়ে, যেগুলো তোমার দীর্ঘমেয়াদী নতুন সম্ভাবনা, নতুন সুযোগ সৃষ্টি করে, সেটাই হলো তোমার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের উদ্দেশ্য। যে তুমি আজকে আগামীর ভাবনা তুমি আজকেই ভাববে, সেটাই হলো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। এবং এই ভাবনা থেকেই তুমি কৌশল প্রণয়ন করবে, তারপরে সমস্যার নিবারণ ব্যবস্থা রাখবে, তুমি ওই সমস্যার সলভ করবে, সিদ্ধান্ত গ্রহণ, তুমি সিদ্ধান্ত নিবে, অনেকগুলো প্ল্যান থাকবে, সেই প্ল্যান থেকে তোমার একটা প্ল্যানই করবে যেখানে তোমার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বৃহদায়তন উৎপাদন, তুমি অনেক উৎপাদন করবে, সেই উৎপাদনটা যেহেতু তুমি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছে, সেখানে তোমার বৃহদায়তন উৎপাদন তোমার কিভাবে প্রতিষ্ঠানে লাভ করে তুমি ব্যবসায়িক জগতে টিকে থাকবে, সেটা একটা উদ্দেশ্য। তারপরে হলো সম্পদের কাম্য ব্যবহার। তোমার যে রিসোর্স আছে সেই রিসোর্সের অপটিমাম ইউজ করতে হবে, সেটা স্ট্র্যাটেজিক ম্যানেজ আরেকটা উদ্দেশ্য। কারণ তুমি সম্পদের যদি কাম্য ব্যবহার করতে পারো, তাহলেই কিন্তু সেটা তোমার প্রতিষ্ঠান এই প্রতিযোগিতামূলক ব্যবসায়িক জগতে টিকে থাকতে পারবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আমরা আগেই বলেছি যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য করা হয়। তারপরে হলো বিশেষজ্ঞ প্রয়োগ। যেহেতু এখানে কঠিন বা যেই ইগুলো তোমার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হয়, যেখানে বিশেষজ্ঞর দরকার হয়, সেখানে তোমার বিশেষজ্ঞ প্রয়োগ করা হয়। সংগঠনের উচ্চ পর্যায় থেকে সচরাচর সিদ্ধান্ত ও পরিকল্পনা গ্রহণ করা হয়, আর বিশেষজ্ঞ ব্যবস্থাপনা সেগুলোর পর্যবেক্ষণ করেন। ব্যবস্থাপকের মূল্যায়নের মাধ্যমে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, তা যাচাই করে ভুলগুলো সংশোধন দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। তাই বিশেষজ্ঞ ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠানে উদ্দেশ্য বাস্তবায়ন করার সুযোগ থাকে। বিশেষজ্ঞ প্রয়োগ যেটা আমরা দেখি যে ধরো এই যে বড় বড় প্রতিষ্ঠানে তোমার এক্সপার্ট নিয়োগ করেন, তারা তাদের যেখানে ধরো যে বিশেষজ্ঞের দরকার, সেখানে কিন্তু তারা বিশেষজ্ঞদেরকে সেট করেন। একটাই হলো যে জটিল এবং দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠান যাতে উদ্দেশ্য অর্জন করতে পারে, ব্যবসায়িক জগতে প্রতিযোগিতামূলক ব্যবসায়িক জগতে টিকে থাকতে পারে, তার জন্যই কিন্তু এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়। ঝুঁকি হ্রাস করা। ঝুঁকি হ্রাস করা এটা হলো যে তোমার ঝুঁকি যেহেতু ব্যবসায়িক জগতে আছেই এবং ঝুঁকি নিয়েই কাজ করতে হয়, তাই কাজের উপর নির্ভর করে ভবিষ্যতে যাতে ঝুঁকি এড়ানো যায়, সেজন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। অভ্যন্তরীণ ও বাহ্যিক সুযোগ ব্যবহার, এটা আমরা আগেই বলেছি, আবার সামনে আমরা করব যে প্রতিষ্ঠানে কিছু সুযোগ আছে, কিছু হুমকি আছে, সুযোগগুলোকে কাজে লাগানো, সর্বোচ্চ কাজে লাগানো এবং হুমকিগুলোকে সুযোগে পরিণত করা। ব্যয় হ্রাস করা। যে কোনো কাজেই তুমি যদি ব্যয় হ্রাস করতে পারো, তাহলে সেখানে সফলতা আরও বেশি হয়। দক্ষতা বৃদ্ধি, কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং শৃঙ্খলা প্রতিষ্ঠান। কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এখানে হলো যে তোমার স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, যে লং টার্ম কিংবা শর্ট টার্ম বেসিস যে কোনো সিদ্ধান্তই বাস্তবে কার্যকর করতে হলে সেটি ফলপ্রসূ এবং বাস্তব ভিত্তিক হতে হবে। যে আমি একটা সিদ্ধান্ত নিতে চাই যেটা তোমার বাস্তবধর্মী না,
ফলপ্রসূ হবে কি না। তো বাস্তবধর্মী যদি না হয় তা তোমার সিদ্ধান্ত সেই রকমগুলোই নিতে হবে, বা তোমার প্ল্যান থাকবে ওই রকম যেটা তোমার রেশনাল হবে, যৌক্তিক হবে, বাস্তবধর্মী হবে। তাহলেই কিন্তু তোমার সেই প্ল্যানটা তোমার অ্যাচিভেবল হবে, সেই পরিকল্পনা তোমার অর্জনযোগ্য হবে। তো উদ্দেশ্য নির্ধারণের জন্য প্রতিষ্ঠানে সকলে মিলে এমন সিদ্ধান্ত নিবে যাতে করে তোমার সবার ভূমিকা থাকে সেখানে, যে এমন সিদ্ধান্তই গ্রহণ করতে হবে যাতে করে সবাই সেখানে কার্যকর ভূমিকা পালন করতে পারে। শৃঙ্খলা প্রতিষ্ঠা বলতে বোঝায় যে একটা প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ আছে, উপবিভাগ আছে, এবং শাখা প্রশাখায় অনেক তোমার লোকবল আছে। তো এদের ভেতর যাতে সমন্বয় সাধন হয়, সেই সমন্বয় সাধনের জন্য শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। শৃঙ্খলা আসলে না থাকলে কোনো কিছুই কিন্তু তোমার ঠিকভাবে পরিচালনা করা যায় না। তাই শৃঙ্খলাবদ্ধ এমন একটি পরিবেশ যার ফলে প্রতিষ্ঠানের শৃঙ্খলা চেইনের সৃষ্টি হয়। তাহলে আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের উদ্দেশ্যে দেখলাম যে বিভিন্ন অপরচুনিটিসকে কাজে লাগানো এবং নতুন নতুন অপরচুনিটির সৃষ্টি করা, যাতে করে তোমার আগামীর যে লক্ষ্যগুলো আছে সেগুলো তুমি বর্তমানেই তুমি চিন্তা করতে পারো, যে আগামীতে মানুষ কী অর্জন করবে, বা এটা তোমাকে প্রতিযোগীর থেকে অনেক এগিয়ে রাখবে। যে প্ল্যানিং ইন কন্ট্রাস্ট ট্রাইস টু অপটিমাইজ ফর টুমোরো দ্য ট্রেন্ডস অফ টুডে। তো উদ্দেশ্যের মধ্যে একটা আমরা বললাম কৌশল প্রণয়ন, সমস্যা নিবারণ ব্যবস্থা, সিদ্ধান্ত গ্রহণ, বৃহদায়তন উৎপাদন, সম্পদের কাম্য ব্যবহার, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বিশেষজ্ঞ প্রয়োগ, ঝুঁকি হ্রাস করা, অভ্যন্তরীণ বাহ্যিক সুযোগ সুবিধার ব্যবহার। আচ্ছা, এবার আমরা দেখি কৌশলগত ব্যবস্থাপনার কার্যাবলী কী কী। কার্যাবলী এক হলো কৌশলগত ভিশন নির্ধারণ করা, তারপরে কৌশলগত মিশন নির্ধারণ করা, সাংগঠনিক উদ্দেশ্য নির্ধারণ করা, সংগঠনের কৌশল নির্ধারণ করা, তারপরে হলো কৌশল বাস্তবায়ন, কৌশল মূল্যায়ন এবং শুদ্ধিমূলক কৌশল উন্নয়ন। আচ্ছা, কৌশলগত কাজের যেটা আমরা এই যে ভিশন নির্ধারণের কথা বলছি, মিশন নির্ধারণের কথা বলছি। ভিশন হলো তোমার এটা দীর্ঘমেয়াদী যে উদ্দেশ্য সেটাই হলো তোমার ভিশন, মানে কোম্পানি কোথায় যেতে চায় কিংবা কোম্পানি ব্যবসা পরিচালনার মাধ্যমে কী অর্জন করতে চায় সেগুলোই হলো ভিশন। মানে এটা হলো তোমার হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বিকাম, লং টার্ম অবজেক্টিভ। আর কৌশলগত মিশন হলো হোয়াট ইজ আওয়ার বিজনেস অ্যান্ড হোয়াট ইজ ডুইং নাও অ্যান্ড হোয়াই। তার মানে তুমি লং টার্মে কী হতে চাও, বা তোমার প্রতিষ্ঠানকে কোথায় দেখতে চাও। আমরা শুনি না যে ভিশন 2021 শুনেছি, যে তুমি 5 বছর আগে শুনেছি যে ভিশন 2021, তারপরে তোমার সামনে আরও আছে। তো তুমি ভবিষ্যতে তোমার প্রতিষ্ঠানকে কোথায় দেখতে চাও, কি করতে চাও, কোন পর্যায়ে নিতে চাও, এবং ব্যবসা পরিচালনার মাধ্যমে কি অর্জন করতে চাও, এগুলোই হলো
ভিশন, তার মানে লং টার্ম অবজেক্টিভস হলো কৌশলগত ভিশন, আর মিশন হলো যে তোমার কাজ কি, হোয়াট ইজ আওয়ার বিজনেস অ্যান্ড হোয়াট ইজ অর্গানাইজেশন ডুইং নাও অ্যান্ড হাউ, বিজনেস ব্যবসা প্রতিষ্ঠান এখন কি করছে কিংবা কিভাবে করছে, সেটাই হলো মিশন। মানে বর্তমানে কোম্পানি কি কাজ করছে এবং কিভাবে করছে সেটাই হলো মিশন। আর ভিশন হলো যে কোম্পানি কোথায় যেতে চায় কিংবা কোম্পানি ব্যবসা পরিচালনার মাধ্যমে কী অর্জন করতে চায়, দ্যাট মিনস লং টার্ম অবজেক্টিভস। তো আর মিশন হলো যে কোম্পানির কাজ কি এবং বর্তমানে কোম্পানি কি কাজ করছে এবং কিভাবে করছে, সেটা হলো মিশন। তারপরে হলো সাংগঠনিক উদ্দেশ্য নির্ধারণ। সাংগঠনিক উদ্দেশ্য নির্ধারণ, সেটিং অর্গানাইজেশনাল অবজেক্টিভস, যে ফিনান্সিয়াল অবজেক্টিভস এবং স্ট্র্যাটেজিক অবজেক্টিভস আছে, একটা আর্থিক উদ্দেশ্য আছে এবং কৌশলগত উদ্দেশ্য আছে। তারপরে হলো সংগঠনের কৌশল নির্ধারণ, এরপরে কৌশল বাস্তবায়ন এবং কৌশল মূল্যায়ন ও শুদ্ধিমূলক কৌশল উন্নয়ন। সংগঠনের কৌশল নির্ধারণ, কৌশল নির্ধারণের মধ্যে পড়ে যে তোমার যে কৌশল নির্ধারণের মধ্যে পড়ে ডেভেলপিং এ ভিশন অ্যান্ড মিশন অ্যান্ড আইডেন্টিফাইং অ্যান্ড অর্গানাইজেশন এক্সটার্নাল অপরচুনিটিস। প্রতিষ্ঠানের বাহ্যিক কী সুবিধা আছে কিংবা থ্রেট আছে, এগুলো তোমার কৌশল নির্ধারণের মধ্যে পড়ে। তারপরে ডিটারমাইনিং ইন্টারনাল স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, অভ্যন্তরীণ শক্তিসমূহ এবং দুর্বলতা কী, এটাও তোমার কৌশল নির্ধারণের মধ্যে পড়ে। স্টাবলিশিং লং টার্ম অবজেক্টিভস, দীর্ঘমেয়াদী উদ্দেশ্য নির্ধারণ করা, স্ট্র্যাটেজি ফর্মুলেশনের মধ্যে পড়ে বা কৌশল নির্ধারণের মধ্যে পড়ে। জেনারেটিং alternative strategies, choosing particular strategies to pursue. Strategic formulation issues includes deciding what new business to enter, what business to abandon, and whether to expand operations diversity. তাহলে আমরা দেখলাম যে তোমার স্ট্র্যাটেজি ফর্মুলেশন বা স্ট্র্যাটেজি সংগঠনের কৌশল নির্ধারণের মধ্যে পড়ে যে ভিশন এবং মিশন পড়ে, প্রতিষ্ঠানের ভিশন ও মিশন পড়ে। তারপরে একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুযোগ সুবিধা, শক্তিসমূহ এবং দুর্বলতাসমূহ সেটা কি নির্ধারণ করা এবং প্রতিষ্ঠানের বাহ্যিক সুযোগ সুবিধা এবং হুমকিসমূহ বের করা, লং টার্ম অবজেক্টিভস প্রতিষ্ঠা করা, তারপরে বিকল্প কৌশলসমূহ বের করা, চুজিং পার্টিকুলার স্ট্র্যাটেজিস টু পারসু, এবং ডিসাইড করা কোন নতুন বিজনেসে প্রবেশ করবে সেটা। যেমন আমরা স্কয়ারের কথা বলেছি যে তারা এটা স্ট্র্যাটেজি ফর্মুলেশনের মধ্যে পড়ে, যে হোয়াট নিউ বিজনেস টু এন্টার, তারা কোন নতুন বিজনেসে এন্টার করবে, কিংবা হোয়াট বিজনেস টু অ্যাবান্ডন, কিংবা কোনো ব্যবসা তারা পরিত্যাগ করবে কি না। যদি দেখা যায় যে কোনো প্রতিষ্ঠান তোমার লাভ করছে না, লস হচ্ছে, তাহলে তারা চাইলে ওখান থেকে বের হয়ে যেতে পারে। এটাও কিন্তু স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের আওতায় পড়ে। যেমন ধরো যে এই যে গ্লাক্সো স্মিথ লাইন, এই কোম্পানিটি তারা তাদের যে ড্রাগ
উৎপাদন করতো, ওষুধ উৎপাদন করতো, সেইখান থেকে কিন্তু তারা সরে আসছে, সেখান থেকে তারা ব্যবসা তাদের গুটিয়ে ফেলেছে। এখন কিন্তু তাদের যে কনজিউমার প্রোডাক্টগুলো আছে, যেমন ধরো হরলিক্স কিংবা কি বলে গ্লুকোজ, এগুলো তারা বাজারে এখনও রেখেছে বা তারা এই ব্যবসা প্রতিষ্ঠানে এটা অন্তর্ভুক্ত রেখেছে। তারা দেখেছে ওষুধ ব্যবসায় তাদের লস হচ্ছে, তো তারা সেখান থেকে কিন্তু ব্যবসা গুটিয়ে ফেলেছে। এই যে কোন ব্যবসায় তারা এন্টার করবে, প্রবেশ করবে, কোন ব্যবসা জগতে, কিংবা কোথায় তারা ব্যবসা তাদের গুটিয়ে ফেলবে, এগুলো কিন্তু তোমার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের কাজ। আরেকটা হলো যে তারা আসলে whether to expand operations diversity, তারা অপারেশনস অর ডাইভার্সিটি, তারা কি তাদের কাজগুলোকে আরও এক্সপ্যান্ড করবে, আরও বাড়াবে, নাকি আরও বৈচিত্র্য আনবে, এগুলো স্ট্র্যাটেজি ফর্মুলেশনের মধ্যে পড়ে বা কৌশল নির্ধারণের মধ্যে পড়ে। তাহলে আমরা দেখলাম যে কৌশল নির্ধারণের মধ্যে ভিশন এবং মিশন নির্ধারণ করা, ডেভেলপ করা, তারপরে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুযোগ সুবিধা এবং বাহ্যিক সুযোগ সুবিধা, হুমকি, এই সমস্ত বিষয়গুলো নির্ধারণ করা। মানে প্রতিষ্ঠানে কি সুযোগ আছে, কি হুমকি আছে, কিংবা শক্তিসমূহ কি, দুর্বলতাসমূহ কি, এগুলোকে নির্ধারণ করা। তারপর তোমার লং টার্ম অবজেক্টিভগুলো কী আছে সেটা দেখা। অল্টারনেটিভ স্ট্র্যাটেজি কী আছে সেটাও তোমার স্ট্র্যাটেজি ফর্মুলেশনের মধ্যে পড়ে। তারপরে তোমার কোনো নিউ বিজনেসে তারা এন্টার করবে কি না, কিংবা তারা কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে আসবে কি না, পরিত্যাগ করবে কি না, কিংবা তাদের ব্যবসা প্রতিষ্ঠান আরও এক্সপ্যান্ড করবে কি না, কিংবা ডাইভার্সিফাই করবে কি না, এইগুলো বিষয়গুলো, এই সমস্ত কাজগুলো কৌশলগত ব্যবস্থাপনার মধ্যে অন্তর্ভুক্ত হয়। এরপরে আমরা বললাম যে কৌশল বাস্তবায়ন বা strategy implementation. Strategy implementation requires a firm to establish annual objectives, devise policies, motivate employees, allocate resources so that formulate strategies can be executed. It includes developing a strategy, supportive culture, creating an effective organization structure, redirecting marketing efforts, preparing budgets, developing and using information system, linking employee to organizational performance, mobilizing employees and managers to put formulated strategies into action. It requires personal discipline, commitment and sacrifice. What must we do to implement our part of the organization strategy and how can we get the job done? তাহলে আমরা স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশনের মধ্যে দেখি যে এ ফার্ম টু এস্টাবলিশ অ্যানুয়াল অবজেক্টিভস, তার অ্যানুয়াল অবজেক্টিভগুলো ডিভাইস পলিসিস, মোটিভেট এমপ্লয়িজ, অ্যালোকেট রিসোর্সেস। ফার্ম তার অ্যানুয়াল অবজেক্টিভগুলো স্টাবলিশ করবে, তারপরে পলিসি ডিভাইস করবে এবং এমপ্লয়ীদেরকে মোটিভেট করবে, রিসোর্স অ্যালোকেশন করবে এমনভাবে যাতে করে যেই স্ট্র্যাটেজি তারা গঠন করেছে বা নির্ধারণ করেছে সেটা এক্সিকিউট হয়। এর মধ্যে তোমার পলিসি ইমপ্লিমেন্টেশনের মধ্যে অন্তর্ভুক্ত হলো যে ডেভেলপিং স্ট্র্যাটেজি সাপোর্টিভ, এমন একটা স্ট্র্যাটেজি করতে হবে যেটা সাপোর্টিভ কালচার, ক্রিয়েটিং অ্যান ইফেক্টিভ অর্গানাইজেশন স্ট্রাকচার, রিডিরেক্টিং মার্কেটিং এফোর্টস অ্যান্ড প্রিপেয়ারিং বাজেটস, এবং বাজেট প্রিপেয়ার করা,
লিঙ্কিং এমপ্লয়ি টু অর্গানাইজেশনাল পারফরমেন্স, অর্গানাইজেশনের প্রতিষ্ঠানের কাজের সাথে এমপ্লয়ীদেরকে যুক্ত করতে হবে, যারা এই যে আমরা স্ট্র্যাটেজি ফর্মুলেট করেছি সেই ইমপ্লিমেন্ট করবে এমপ্লয়িরা, সেই এমপ্লয়ীদেরকে তোমার অর্গানাইজেশনের কাজ করার জন্য সংযুক্ত করতে হবে। তারপরে বাজেট প্রিপেয়ার করতে হবে, এবং এখানে ব্যক্তিগত ডিসিপ্লিন, কমিটমেন্ট এবং স্যাক্রিফাইস থাকতে হবে। তার মানে স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করার জন্য, বাস্তবায়ন করার জন্য পার্সোনাল ডিসিপ্লিন, কমিটমেন্ট এবং স্যাক্রিফাইস থাকবে। এবং এটা ম্যানেজারদের মোটিভেট করা নির্ভর করে তোমার এমপ্লয়ীদেরকে মোটিভেট করা নির্ভর করে ম্যানেজারের অ্যাবিলিটির উপরে। তুমি দেখবে যে প্রতিষ্ঠানে ম্যানেজাররা সফল, তারা সফলতার তাদের পেছনে একটা বড় কারণ হলো তার এমপ্লয়ীদেরকে ভালোভাবে মোটিভেট করতে পারে। যখন একটা প্রতিষ্ঠানে এমপ্লয়ি তোমার সন্তুষ্ট চিত্তে কাজ করে, সেই প্রতিষ্ঠান কিন্তু সফল হতে বাধ্য। তো এটাই যে কিভাবে প্রতিষ্ঠানে এমপ্লয়ীদেরকে কাজ করিয়ে বেস্ট জব আদায় করা যায়, সেই মোটিভেশনটা ম্যানেজারকে দিতে হবে। এটাই হলো কৌশল বাস্তবায়ন। তারপরে আসো কৌশল মূল্যায়ন বা ইভালুয়েশন। এই ক্ষেত্রে ম্যানেজারকে অবশ্যই জানতে হবে যে কোন পার্টিকুলার কৌশলটা কাজ করছে না, তাকে অবশ্যই বের করতে হবে। যে যখন দেখা যায় মূল্যায়ন করতে যাবে, যে ম্যানেজার ডেসপারেটলি নিড টু নো হোয়েন পার্টিকুলার স্ট্র্যাটেজিস আর নট ওয়ার্কিং ওয়েল। Strategy evaluation is the primary means for obtaining this information. All strategies are subject to future modification because external and internal factors are constantly changing. Three fundamental strategy evaluation activities are: এক নাম্বার ইভ্যালুয়েশনের এক নাম্বার কাজ হলো রিভিউইং এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ফ্যাক্টরস দ্যাট আর দ্য বেসিস ফর কারেন্ট স্ট্র্যাটেজিস। দুই নাম্বার ইভ্যালুয়েশনের ফ্যাক্টর হলো মেজারিং পারফরমেন্স, কাজ মূল্যায়ন করবে। থার্ড হলো টেকিং কারেক্টিভ অ্যাকশন, এবং কারেক্টিভ অ্যাকশন গ্রহণ করবে। এক নাম্বার হলো রিভিউইং এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ফ্যাক্টরস দ্যাট আর দ্য বেসিস ফর কারেন্ট স্ট্র্যাটেজিস। কারেন্ট স্ট্র্যাটেজির যে বেসটা সেটা তোমার রিভিউ করবে। তারপরে পারফরমেন্স মূল্যায়ন করবে, এবং মূল্যায়ন করার পরে শুদ্ধিমূলক যে পদক্ষেপ সেটা গ্রহণ করবে। Strategy evaluation is needed because success today is no guarantee of success tomorrow. Success always creates new and different problems. তো আমরা যেটা দেখলাম যে কৌশল বাস্তবায়নের কাজটা আসলে পয়েন্টস এখানে 7টা, কিন্তু এখানে অনেক কাজ। তোমার ভিশন নির্ধারণ করা, যেটা ভবিষ্যতে একটা প্রতিষ্ঠানকে দেখতে চায়। মিশন হলো বর্তমানে কি কাজ করছে সেটা। আর হলো যে সাংগঠনিক উদ্দেশ্য নির্ধারণ করা, কৌশল সংগঠনের কৌশল নির্ধারণ করা। আমরা এখানে বলেছি যে কৌশল নির্ধারণের মধ্যে প্রতিষ্ঠানের ইন্টারনাল এবং এক্সটার্নাল অপরচুনিটিস, উইকনেস, স্ট্রেংথ এগুলো ডিটারমাইন করা বা নির্ধারণ করা। তারপরে লং টার্ম অবজেক্টিভ এস্টাবলিশ করা, পার্টিকুলার স্ট্র্যাটেজি চুজ করা, এবং যেই ব্যবসা যেখানে ভালো সুযোগ আছে সেখানে তোমার ব্যবসা প্রতিষ্ঠান নতুন বিজনেস নিয়ে এন্টার করা, কিংবা কখনো কখনো প্রতিষ্ঠানকে কোনো ব্যবসা অ্যাবান্ডন করতে হয়, পরিত্যাগ করতে হয়। আবার কখনো দেখা যায় যে প্রতিষ্ঠান এক্সপ্যান্ড করা যায়, কিংবা ডাইভার্সিফাই করা যায়। তো এটা সিচুয়েশন বুঝে আমাদেরকে কৌশল নির্ধারণ করতে হবে। তারপরে কৌশল বাস্তবায়নের জন্য
ফান্ডকে অনেক কিছুই দেখতে হয়। তোমার অ্যানুয়াল অবজেক্টিভস এস্টাবলিশ করা, ডিভাইস পলিসিস এবং এমপ্লয়ীদেরকে মোটিভেট করা, কারণ এ কৌশল তোমার ইমপ্লিমেন্ট করবে এমপ্লয়িরা। তো ম্যানেজারকে অবশ্যই ক্যাপেবল হতে হবে তাদেরকে মোটিভেট করার জন্য, তাহলেই কিন্তু গুড জব তাদের কাছ থেকে আদায় করা সম্ভব হবে। এবং এজন্য দরকার ডেভেলপিং এ স্ট্র্যাটেজি, সাপোর্টিভ কালচার, ক্রিয়েটিং অ্যান্ড ইফেক্টিভ অর্গানাইজেশনাল স্ট্রাকচার, রিডিরেক্টিং মার্কেটিং এফোর্টস, এই সমস্ত বিষয়গুলো, এবং বাজেট প্রিপেয়ার করা, এই সমস্ত বিষয়গুলো দেখা। তারপর ইভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা বলেছি যে 3টি ফান্ডামেন্টাল স্ট্র্যাটেজি ইভ্যালুয়েট করা হয়, 3টা কাজ করা হয় এখানে। রিভিউইং ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফ্যাক্টর, যাতে যেটা কারেন্ট স্ট্র্যাটেজির বেস। তারপরে পারফরমেন্স মূল্যায়ন করা, এবং যদি কোনো ভুল থাকে তাহলে কারেক্টিভ অ্যাকশন গ্রহণ করা। এই হলো কৌশলগত ব্যবস্থাপনার কাজ। আজকে এই পর্যন্তই আমরা আলোচনা এখানে শেষ করতে চাই। আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো থাকবে। তোমরা দোয়া করো আমার জন্য, যেন ভালো ক্লাস নিতে পারি। আমিও দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আমরা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব, এবং আল্লাহর উপর ভরসা রেখে বলছি যে আল্লাহ আমাদেরকে সবাইকেই ভালো রাখুন। তো তোমরা, আমি আগেই বলেছি থিওরিটিক্যাল, তুমি এখানে আমি চাইলে এই ব্যবস্থাপনার কাজ, কৌশলগত ব্যবস্থাপনার কাজের উপরেই কিন্তু আমি আধা ঘন্টা বলতে পারি, কিন্তু আসলে একসাথে এত সময় নিয়ে ক্লাস করাটাও বোরিং লাগবে। তো যাই হোক, আমাদের এই থিওরিটিক্যাল ক্লাসটাকে একটু মজা করে নিতে হবে। তুমি যখন মানে এই বিষয়টা পড়বে, এই কোর্সটা পড়বে, তখন তুমি তোমার সামনে বাস্তবের যে বিষয়গুলো আসে, সেই বিষয়গুলো তোমার একটু মাথায় রাখতে হবে। তুমি চারপাশ থেকে যা দেখো, শোনো, আর বিশেষ করে আমি বলবো যে ব্যবসা বাণিজ্যের যে খবরগুলো আমরা দেখি বা ইনফরমেশনগুলো পাই, সেগুলো আমাদের একটু নজর রাখতে হবে। যেমন ধরো যে আমরা বললাম যে স্কয়ার কোম্পানি তোমার তার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো দক্ষিণ আফ্রিকায় করেছে। তারপরে এই রিলেটেডই আরও আছে যে গার্মেন্টস সেক্টরে কোন কোন প্রতিষ্ঠানগুলো তোমার ভালো করছে বিশ্বের মধ্যে। আমাদের দেশে টপ 10 গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এদের নামগুলো একটু জানা, সেগুলোর অবস্থানটা কোথায়, তারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছে, এগুলো যদি তুমি জানো, বিভিন্ন জায়গায় তুমি কিন্তু এই কথাগুলো, এই ইনফরমেশনগুলো তুমি তোমার প্রশ্নের উত্তরে কিন্তু দিয়ে দিতে পারো, যেটা অন্যের খাতা থেকে তোমার খাতাটা একটু ডিফারেন্ট হবে। তো এই যে নতুন নতুন ইন্টারন্যাশনাল মার্কেট খোঁজা, প্রবেশ করা, তো এই বিষয়গুলো তোমার, এগুলো কিন্তু কৌশলগত ব্যবস্থাপনার মধ্যে অন্তর্ভুক্ত। তো এগুলো আমরা জানবো, এবং আমাদের যেহেতু ব্যবসা বাণিজ্য নিয়ে কাজ, তো এগুলো আমাদের আসলে আমাদের নখদর্পণে রাখতে হবে, এবং এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আমরা শুধু যে বই থেকে 2-4টা লাইন শিখবো, ওর মধ্যেই থাকবো, লাইনগুলো তুমি শিখবে, কিন্তু আলটিমেটলি দেখা যাবে পরীক্ষার হলে তোমার কিন্তু ওগুলো মাথায় থাকবে না, তখন কিন্তু তোমার নিজের মতো করে দিতে হবে। আর এত টপিকস, এগুলো বইয়ের লাইন মুখস্থ রেখে সম্ভব না। তো আমি যেটা তোমাদের প্রতি থাকবে, সাজেশন বলো আর উপদেশই বলো, যে আমি যেইগুলো বলেছি সেটা তুমি একটু কয়েকবার শোনো, পয়েন্টসগুলো খাতার মধ্যে লিখে রাখো। তারপরে নিজের চারপাশ থেকে যে ইনফরমেশন পাও, একটু বই খাতার সাথে ওই রিলেটেড একটু পড়াশোনা করতে হবে। আরেকটা কথা বলবো, যেহেতু মাস্টার্সে পড়ো, তোমাদের চাকরির পড়াশোনাটাও একটু মাথায় রাখবা, পাশাপাশি একটু পড়বে। আর এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ যে তুমি নিজেকে কতভাবে কত বেশি এনরিচ করতে পারো অন্যের থেকে। যেমন
এখন তুমি অনেক সময় পাচ্ছ। আগে তুমি বাইরে গেলে তোমার অনেক সময় নষ্ট হতো। এখন তুমি বাসায় থাকছো, তুমি যদি পড়াশোনার মধ্যে থাকো তোমার সময়টা ভালো কাটবে এবং তুমি এই যে সুযোগ পাচ্ছ নিজেকে প্রস্তুত করার, তোমার যে ঘাটতিগুলো আছে সেটা কিন্তু এই সুযোগ তুমি আর পাবে না। আরেকটা কথা বলি যে তোমাদের এটা 4 বছর পড়েছো, যা সেটা দিয়ে তুমি একটা সার্টিফিকেট পাবে। আর সেটার একটা সার্টিফিকেটই থাকবে, একটা মার্কশিটই থাকবে। আর এই যে 1 বছর তুমি পড়বে তার জন্য তোমার একটা সার্টিফিকেট হবে, একটা মার্কশিট হবে। তো এই যে তুমি 4 বছরে হয়তো অনেক ভুল করেছো, যেটা পরে বুঝতে পেরেছো। এখন তুমি যদি ওই ভুল থেকে শিক্ষা নাও তাহলে তোমার কিন্তু এই এমবিএর সার্টিফিকেট রেজাল্টটা কিন্তু তুমি চাইলেই কিন্তু ভালো হতে পারে, কারণ এটার সাথে কিন্তু লং টার্ম কোনো নাই যে আমি এবার ভালো করলাম, সামনে খারাপ করলাম, আবার ভালো করব। তুমি চাইলে কিন্তু মাস্টার্সের রেজাল্টটা তুমি ভালো করতে পারো। এবং তোমাদের চাকরির বাজারের ক্ষেত্রে দেখা যায় যে 2টা সার্টিফিকেটই তারা দেখে। তো যেটা অনার্সে হয়ে গেছে, আগামী মাস্টার্সের রেজাল্টটা যাতে ভালো হয় সেটার প্রিপারেশন তুমি যদি নাও তাহলে মানে তুমি কিন্তু অনেক উপকৃত হবে। তো অনেক কথা বললাম, তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।